প্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি ভালো আছেন। আমি ইয়ামিন হামিদ, আপনাদের হোস্ট। এই জৈবনিক পডকাস্ট নিয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি পর্ব নিয়ে। কিছুটা দীর্ঘ বিরতি নিয়েই হাজির হয়েছি নতুন একজন অতিথিকে সঙ্গে নিয়ে। আমাদের আজকের পর্বে অতিথি হাসান আলী রেজা। হাসান কাজ করছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি চিলড্রেন হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টারে একজন গবেষক হিসেবে। জৈবনিক পডকাস্টে আমরা জৈব বিজ্ঞান বা বায়োসায়েন্সের বিভিন্ন বিষয় এবং অগ্রগতি নিয়ে কথা বলে থাকি বাংলায়। আর তারই পরিক্রমায় আমরা এই পডকাস্টে স্টেম সেলের উপরে একটি মিনি সিরিজ করার পরিকল্পনা নিয়েছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে স্টেম সেল হলো প্রাণীদেহ বা উদ্ভিদ দেহের প্রথম দিকে বা প্রাথমিক এক ধরনের কোষ, যা মূলত ভ্রূণ অবস্থায় পাওয়া যায়। এছাড়াও পরিণত প্রাণীদেহ বা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গ বা অর্গানেও এই স্টেম সেল পাওয়া যেতে পারে, যাকে অ্যাডাল্ট স্টেম সেল বলা হয়ে থাকে। তো এই স্টেম সেলের মূলত ২ ধরনের বৈশিষ্ট্য রয়েছে। একটি হলো প্লুরিপটেন্সি, অর্থাৎ শরীরে বিভিন্ন ধরনের কোষ তৈরি করতে পারার সক্ষমতা। আর আরেকটি হচ্ছে সেলফ রিনিউয়াল ক্যাপাসিটি, অর্থাৎ পুনরুৎপাদনশীলতা বা একটি স্টেম সেল থেকে একাধিক স্টেম সেল তৈরি করতে পারার যে সক্ষমতা। তো এই স্টেম সেল নিয়ে সারা বিশ্বেই ব্যাপক কাজ হচ্ছে, গবেষণা হচ্ছে, অনেক অগ্রগতিও হয়েছে এবং এই গবেষণার একটা অন্যতম আধুনিক ধারা হচ্ছে অর্গানয়েড রিসার্চ। তো এই অর্গানয়েড নিয়ে কাজ করেছে আমাদের আজকের পর্বের অতিথি হাসান, তার পিএইচডি গবেষণায় এবং এখনো কাজ করে চলেছে। এই পর্বে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। হ্যালো হাসান, তোমাকে অনেক ধন্যবাদ জৈবনিকের পডকাস্টে আসার জন্য। আমরা জৈবনিক পডকাস্টে কথা বলি বায়োসায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে এবং তারই ধারাবাহিকতায় তোমাকে আমরা ইনভাইট করেছি। যেহেতু তোমার ব্যাকগ্রাউন্ড, যে তুমি স্টেম সেল নিয়ে কাজ করছো এবং গবেষণা করেছো। ফার্স্ট অফ অল যদি আমাদেরকে একটু ছোট করে তোমার ইন্ট্রোডাকশনটা দাও, যে তুমি কোথা থেকে পড়াশোনা করেছো, কিভাবে করে স্টেম সেলের রিসার্চে আসলে। তোমাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এই পডকাস্টে। আমি মেইনলি এখন কাজ করছি বায়োইনফরমেটিক্স ডেটা সায়েন্টিস্ট হিসেবে চিলড্রেন্স হসপিটালে। বাট তার আগে এখানে আমি পিএইচডি করেছি, কিছুদিন একটা পোস্ট ডক করেছি ছোটখাটো। বাট তারও আগে যদি যাই, আমি ঢাকাতেই আসলে বড় হয়েছি, ওখানেই আর কি পড়াশোনা আমার। ওখানে আমার ও লেভেল এ লেভেল কমপ্লিট করেছি এন্ড দেন ইভেন্চুয়ালি I got a chance to get into ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আমি সেখানে অনার্স করেছি এন্ড দেন মাস্টার্স করেছি এন্ড ইভেন্চুয়ালি এখানে আসলে আসা পিএইচডি এর জন্য। তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়েছো, সেটা পড়ার পিছনে কোনো কারণ বা কোনো মোটিভেশন ছিল কিনা, নাকি এটা র্যান্ডম একটা ডিসিশন ছিল? একটা ছোটখাটো মোটিভেশন ছিল। মেইনলি যে মোটিভেশনটা ছিল হচ্ছে, ছোটবেলাতেই আমি একটু বায়োলজির প্রতি ইন্টারেস্টেড ছিলাম। এখন হয়তো ঢাকায় সচরাচর দেখা যায় না, বাট ছোটবেলায় আমরা যখন ঢাকায় ছিলাম তখন হচ্ছে বাসার ভিতর ছোট ছোট টিকটিকি দেখা যেত এবং টিকটিকির লেজ একবার কেটে গেলে সেই টিকটিকির লেজটা কিন্তু আবার গজিয়ে যেত। বাট হিউম্যানস এর ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু হয় না। হাত কেটে গেলে হাত একদম পুরো বাদ হয়ে গেল, সেই হাতটা আর গজাবে না। সো ওটার প্রতি ইন্টারেস্টেড ছিল, রিজেনারেশনের প্রতি ইন্টারেস্ট সেই ছোটবেলা থেকেই। ইভেন্চুয়ালি স্কুলে আর কি বায়োলজি পড়লাম। বায়োলজিতে আসলে আমি ওয়ান অফ দ্য উইকেস্ট পারসন ছিলাম। বায়োলজিতে আমি প্রচন্ড উইক ছিলাম কম্পেয়ার টু ফিজিক্স এন্ড কেমিস্ট্রি বলতে পারি। সো সেখানেই আর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়োটেকনোলজি সাবজেক্ট গুলো চলে আসলো। তো সেখান থেকেই আর কি মেইনলি ইন্টারেস্ট আসলো যে রিজেনারেশন নিয়ে কিছু কাজ করা যায় নাকি বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সো সেই ইন্টারেস্ট থেকেই আসলে অ্যাপ্লাই করা ঢাকা ইউনিভার্সিটিতে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি। আর তখন যেটা ফার্স্ট সাবজেক্ট ছিল আসলে টপ সাবজেক্ট, তো ইম্পেটাসটা কাজ করেছে আসলে যে অ্যাপ্লাই করে দেখি কি হয়। সো ওখান থেকেই আসলে মেইনলি এই ডিপার্টমেন্টে জয়েন করা। ব্যাচেলর লেভেলে বা মাস্টার্স লেভেলে কি স্টেম সেল বা রিজেনারেশন এটা নিয়ে কোনো কাজ করার সুযোগ হয়েছে? আমাদের বাংলাদেশে আসলে স্টেম সেলের কাজটা খুব লিমিটেড, কারণ হচ্ছে সেল কালচারই আমাদের ডিপার্টমেন্টে খুব সচরাচর হয় আসলে। কারণ হচ্ছে একটা ক্লিন বেঞ্চ লাগে, ওরকম BSL-2 ল্যাব লাগবে, সেটা হচ্ছে খুব রেয়ারলি পাওয়া যায় বাংলাদেশে আসলে। আমাদের ডিপার্টমেন্টে মনে হয় একটা ল্যাব আছে যেটা BSL-2 অ্যাপ্রুভড, আর সেখানেও ক্লিন বেঞ্চ জাস্ট একটাই। সো ওরকম সেল কালচারের কাজ খুব কম হয়। আর স্টেম সেলের কাজ তো আসলে আর একটু ডিফিকাল্ট এন্ড মোর এক্সপেন্সিভ, যেহেতু এক বোতল মিলিয়েই প্রায় $500। তো এটা আসলে বাংলাদেশে তখন পসিবল ছিল না। এখন কি করতেছি নাকি আমি ঠিক জানা।
মাস্টার্সের পরে ডেফিনিটলি পিএইচডিতে চলে আসলে ওহাইওতে সিনসিনাটি ইউনিভার্সিটি, রাইট? তো ইউনিভার্সিটি। রাইট। এখানে পিএইচডির গবেষণার বিষয়বস্তু কি ছিল? এটা নিয়ে যদি আমাদেরকে একটু সংক্ষেপে আইডিয়া দেন। ওকে, শিওর। আমার এক্স পিআই আসলে কাজ করে লিভার ডেভেলপমেন্টের উপরে। সো তার মডেল অফ চয়েস হচ্ছে যে আমি হিউম্যান মডেল নিয়ে কাজ করব, অ্যানিমাল মডেল নিয়ে কাজ করব না। যেহেতু মাউস মডেলের থেকে হিউম্যান মডেলের বেশ কিছু ডিফারেন্স আছে। সো সেই কারণে সে আর কি লিভার অর্গানয়েড নিয়ে কাজ করার সিদ্ধান্তটা নিয়েছিল। হিজ প্রিটি ইয়াং টু, তার বয়স একটু মনে হয় আমার থেকে মনে হয় সে প্রায় 6-7 বছরের বড় আর কি, খুবই ইয়াং পিআই আসলে। সো সে হচ্ছে স্টেম সেল নিয়ে কাজ করবে, হিউম্যান স্টেম সেল নিয়ে কাজ করা শুরু করলো, এন্ড ইভেন্চুয়ালি সে লিভার অর্গানয়েড মডেল একটা তৈরি করলো। বেশ কিছু লিভার অর্গানয়েড মডেল আছে, বাট তারটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে সেখানে হচ্ছে multiple cellular population আছে। So just not hepatocytes, which is the primary, যেটা হচ্ছে প্রাইমারি প্যারেনকিমাল সেল, ওইটা বাদেও আমাদের মেসেনকিমাল সেল গুলাও গ্রো করে ওই অর্গানয়েড মডেলটা। সো that was one of the reasons যে আমি আসলে তার ল্যাবে আর কি জয়েন করি, এন্ড ইভেন্চুয়ালি আমরা হচ্ছে ডিসাইড করি যে আমরা লিভার অর্গানয়েডের বেশ কিছু অ্যাপ্লিকেশনস নিয়ে কাজ করবো আসলে। কারণ হচ্ছে ডেভেলপমেন্টাল কাজও হচ্ছে, বাট অ্যাপ্লিকেশনস বেসড কাজটা খুব কম হচ্ছে। সো আমার টার্গেট ছিল ইনিশিয়ালি যে আমরা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম নিয়ে কাজ করব। সো লিভারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লিভারেই একমাত্র মেইনলি বিলিরুবিন মেটাবলিজমটা হয়, অন্য কোথাও হয় না। সো বিলিরুবিনের ব্যাপারে বলেই যে বিলিরুবিন হচ্ছে একটা ওয়েস্ট প্রোডাক্ট বলা চলে। সেটা হচ্ছে ব্লাডের যে হিমোগ্লোবিনটা আছে, হিমোগ্লোবিনের হিম গ্রুপটা যখন ভেঙে দেয় তখন সেটা হচ্ছে আসলে বিলিরুবিন তৈরি করে, আর সেটাই এক্সক্রিশন হয় ইউরিন বা ফিসিসের মাধ্যমে। সো সেই কাজটা খালি লিভারই করতে পারে, অন্য কোনো অর্গান আসলে ওরকম ভাবে করতে পারে না। ইন্টেস্টিনালি অ্যাবজর্পশনটা হয়, বাট আসলে ব্রেকডাউনটা হয় না ওরকম ভাবে। সো আমাদের টার্গেটটা ছিল যে লিভার অর্গানয়েডটা আমরা এমন ভাবে মডিফাই করব যে সেটা বিলিরুবিনটা মেটাবলিজম করতে পারে। কারণ আগের যে মডেলগুলো ছিল সেগুলো হচ্ছে একটু প্রিমিটিভ বলা চলে, সেগুলো হচ্ছে ফিটাল লিভারের মতো কাজ করে, একটু অ্যাডাল্টের দিকে আর কি যেতে পারে না সহজে। তো সেটাই যে টার্গেট নিয়ে আর কি আমার পিএইচডি স্টার্ট। তো তুমি বলছিলে অর্গানয়েডের কথা। অর্গানয়েড কি জিনিসটা যদি আমাদের অডিয়েন্সদের জন্য একটু বলতে, কারণ আমরা অর্গান বলতে বুঝেছি অঙ্গ, যেমন লিভার একটা অঙ্গ বা অর্গান। লিভারের অর্গানয়েড এটা আসলে কি ধরনের জিনিস? আচ্ছা, অর্গানয়েডটা হচ্ছে আ মডেল অফ অ্যান অর্গান, সেটা সিম্পল ভাষায় যদি বলি। সো অর্গানয়েডের ভিতরে মাল্টিপল সেল টাইপস থাকতে হবে স্পেসিফিক অর্গানের। সো মেইনলি হচ্ছে অর্গানয়েডটা তৈরি হয় যে স্টেম সেল লাইক সেলস থেকে তৈরি হয়, সেগুলো ডিফারেন্সিয়েট করে ডিফারেন্ট টাইপস অফ সেলস তৈরি হয়। লিভারের ক্ষেত্রে যদি বলি, লিভারের মেইন সেলটা হচ্ছে হেপাটোসাইট, যেটা হচ্ছে বিভিন্ন কাজগুলো করে, বাট তার সাপোর্টিং আরো কিছু সেল থাকে, কোলাঞ্জোসাইট, তারপর মেসেনকাইম, তারপর হচ্ছে স্মুথ মাসল, তারপর ব্লাড ভেসেলস, এগুলো হচ্ছে সাপোর্টিং সেলস। তো সেই সেলগুলা একসাথে যখন আমরা ডিফারেন্সিয়েট করে তৈরি করবো সেটাকে আমরা অর্গানয়েড বলবো। অর্গানয়েডের মাল্টিপল কিছু ডেফিনিশন আছে। আরেকটা ডেফিনিশন আছে হচ্ছে স্ফিরয়েড, সেটা হচ্ছে যে ইউজুয়ালি একটা দুইটা সেল টাইপ থাকবে। আর অর্গানয়েড যখন আমরা বলবো সেটা আরেকটু কমপ্লেক্স মডেল, সেখানে মাল্টিপল সেল টাইপস থাকবে। সাপোর্টিং সেল টাইপস গুলো ওই হেপাটোসাইটটাকে সাপোর্ট দিবে যাতে হচ্ছে সে ডিফারেন্ট ফাংশনস গুলো করতে পারে। তো এটা হচ্ছে একটা সিম্পল ডেফিনিশন। আরেকটু কমপ্লেক্স ডেফিনিশন আছে, বাট সেগুলো হচ্ছে আসলে প্যাথওয়েজ লেভেলে বা ফাংশনাল লেভেলে। তাহলে আমরা কি একটা অর্গানয়েডকে কি একটা মিনি অর্গান বলতে পারি? মানে লিভার অর্গানয়েড কি একটা মিনি লিভার তাহলে এরকম কিছু? ওটাই আসলে টার্গেট ছিল, যে একটা মিনি অর্গান তৈরি করবো আমরা, সেটাকে আমরা টেস্ট করব বা সেটাকে বিভিন্নভাবে আমরা চেঞ্জ করব যাতে হচ্ছে আমরা ডিফারেন্ট ফাংশনস গুলো টেস্ট আউট করতে পারি, ডিফারেন্ট ড্রাগস টেস্ট আউট করতে পারি। তো এটাই হচ্ছে মেইন টার্গেট অফ এন অর্গান, যে একটা মিনি অর্গান হিসেবে কাজ করবে। সেই কারণেই আসলে হিউম্যান স্টেম সেলস গুলা এখন মোর এন্ড মোর ইউজ হচ্ছে, কারণ হচ্ছে আমরা হিউম্যান মডেলটা ডিরেক্টলি টেস্ট করতে পারছি। এই অর্গানয়েড যে তৈরি করতে পারা, এটার সুবিধাটা কি? মানে অর্গানয়েড থেকে আমরা আসলে কি ইনসাইট বা কি ধরনের নলেজ বায়োলজি সম্পর্কে জানতে পারি? বা এটা কোনো ফিউচার অ্যাপ্লিকেশন আছে কিনা? ফিউচার অ্যাপ্লিকেশনস অনেক আছে। ট্রান্সপ্লান্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিউচার অ্যাপ্লিকেশনস। জাপানে আসলে কর্নিয়া সেলস গুলা ডিফারেন্সিয়েট করে, স্টেম সেল থেকে ডিফারেন্সিয়েট করে ট্রান্সপ্লান্টও করা হয়েছে, আর টু সাম এক্সটেন্ট ফাংশনাল ক্যাপাসিটিও তৈরি হয়েছে।
একটা একটা হিউম্যান ট্রায়ালসে 2-3 জন পেশেন্টকে এই ট্রান্সপ্ল্যান্টটা করা হয়েছিল সেলটা, তাদের ভিশনটা একটু ইমপ্রুভ হয়েছে। সো এটা হচ্ছে কর্নিয়া সেল। কর্নিয়া সেল। সো ওকে, ওকে। তাদের ভিশনটা হালকা ফেরত এসেছে আরকি। পুরোপুরি আচ্ছা। ফেরত আসেনি, বাট টু সাম এক্সটেন্ট ফেরত এসেছে। সো জাপানে এটা অ্যাপ্রুভ, আর কোথাও আরকি এটা অ্যাপ্রুভ হয়নি। কারণ হচ্ছে ইউএস তো আসলে খুব স্ট্রিক্ট অ্যাবাউট দেয়ার গাইডলাইনস ইন হুম, রিগার্ডস টু এনআইএইচ এন্ড সিডিসি। সো সেসব ব্যাপারে ইউএস খুব স্ট্রিক্ট, বাট জাপান একটু যেহেতু লিবারাল, সো সেখানে বেশ কিছু ট্রায়াল অলরেডি অ্যাপ্রুভ হয়েছে ট্রান্সপ্লান্টেশনের জন্য। বাট অর্গানয়েড মডেলের আদার যদি আমি অ্যাপ্লিকেশনস এর কথা বলি, তাহলে হচ্ছে বলতে হবে যে যেহেতু এটা আমরা হিউম্যান সেল দিয়ে তৈরি করতে পারছি, সো একটা হিউম্যান স্পেসিফিক মডেল আমরা ক্রিয়েট করতে পারি। মাউসে যেটা টেস্ট করব সেটা আদৌ কি হিউম্যানের কাজ করবে নাকি সেটা কিন্তু আমরা বলতে পারি না। সো সেটার জন্য এক্সটেন্সিভ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস দরকার হয়। সো মাঝখানে যদি আমি অর্গানয়েডটা রাখি অ্যানিমাল মডেলের টেস্টিং এর পরে, তাহলে আমরা বলতে পারবো আসলে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়া উচিত হবে নাকি হবে না। কারণ হচ্ছে হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে যাওয়াটা খুব ডিফিকাল্ট, আর পেশেন্ট রিক্রুটমেন্টও খুব ডিফিকাল্ট, বাট দেয়ার কুড বি সাইড এফেক্টস। সো সেইগুলা হচ্ছে আমরা অর্গানয়েড মডেলে টেস্ট আউট করতে পারি বিভিন্ন ড্রাগস। আরেকটা এক্সপেক্ট হচ্ছে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করছি স্টেম সেল থেকে, and most of our cells কিন্তু স্টেম সেল থেকেই আসলে তৈরি হয়। সো সেই ডিফারেন্সিয়েশন পাথওয়েটা বা ডেভেলপমেন্টাল যে প্রসেসটা সেটা আমরা মিমিক করতে পারবো, যেটা আসলে নর্মাল আচ্ছা। অ্যানিমাল মডেলসে খুব ডিফিকাল্ট, যেহেতু তাদের ডেভেলপমেন্টাল প্রসিজার আর হিউম্যান ডেভেলপমেন্ট প্রসিজার এক্সট্রিমলি আলাদা। হুম, হুম, হুম। তার মানে আমরা অর্গানয়েড মডেল থেকে আসলে ২ ধরনের ইনফরমেশন বা অ্যাপ্লিকেশন, যেটা একটা হচ্ছে যে অ্যানিমেল মডেল থেকে এটা বেটার। তার কারণ একটা হিউম্যানকে মিমিক করছে বা হিউম্যান মডেলের সাথে এক্স্যাক্টলি। অনেক বেশি সামঞ্জস্য এবং কমপ্লেক্সিটি অনুযায়ীও হিউম্যান অর্গানের সাথে এটার মিল আছে। এবং সেকেন্ডলি হচ্ছে যে পরবর্তীতে ট্রান্সপ্লান্ট যদি আমরা চিন্তা করি, সেটার ক্ষেত্রেও এটার একটা ভূমিকা আছে এবং একটা বড় পসিবিলিটি আছে। রাইট, এক্সাক্টলি। খুব রিসেন্টলি তোমার একটা পাবলিকেশন হয়েছে নেচার জার্নালে, one of the renowned journal in the world. Congratulations on that, first of all. থ্যাংক ইউ। আই Uh, গট লাকি অ্যাকচুয়ালি। right, right. এবং এটা তুমি ফার্স্ট অথর ডেফিনিটলি। সো এই 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 পাবলিকেশনটার পিছনে যে রিসার্চ ওয়ার্কটা, সেটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতে, যেটা এটা কি ধরনের কাজ ছিল? সো আমি আগেই বলেছিলাম যে আমার টার্গেট ছিল যে বিলিরুবিন মেটাবলিজমটা হয় নাকি সেটা নিয়ে একটা কাজ করব লিভার অর্গানয়েডের উপরে। সেটাই আর কি মেইন টার্গেট ছিল পিএইচডি। বাট হাফওয়ে থ্রু দ্য পিএইচডি আমার প্রফেসর বলল যে তোমার তো একটা প্রজেক্ট আছে, আরেকটা প্রজেক্ট নাও যেটা একটু অ্যাম্বিশিয়াস হবে। কারণ হচ্ছে আমরা ট্রাই করি যে অলওয়েজ একটা ইজি প্রজেক্টে কাজ করার, আরেকটা হচ্ছে আরেকটা অ্যাম্বিশিয়াস প্রজেক্টে কাজ করার। তো সেই কারণেই হচ্ছে আমার প্রফেসর বলল লেটস ট্রাই টু মেক আ মাল্টি জোনাল অর্গানয়েড। তো মাল্টি জোনাল অর্গানয়েডটা হচ্ছে যে ডিফারেন্ট জোনস গুলাকে সে মিমিক করবে। তো এখানেই বলে রাখি যে লিভারের আসলে ২টা জোন আছে প্রাইমারি। আচ্ছা, একটা জোন আচ্ছা, হচ্ছে সেন্ট্রাল ভেইন জোন, আর একটা হচ্ছে পোর্টাল ভেইন জোন। তো ২টা আচ্ছা, জোনের হেপাটোসাইট গুলো একটু ডিফারেন্ট ভাবে ফাংশন করে। তো একই অর্গানের ভিতরে সেলস গুলো একটু ডিফারেন্ট ভাবে ফাংশন করে, যাতে হচ্ছে ব্যালেন্সটা মেনটেন করতে পারে। সো এক সাইডে হচ্ছে বিলিরুবিনটা মেটাবলিজম হয়, আরেক সাইডে বিলিরুবিনটা রিমুভ করে ফেলে। আর সো একইভাবে এক সাইডে অ্যামিনো অ্যাসিড গুলো তৈরি হয়, এক সাইডে অ্যামিনো অ্যাসিড গুলো ব্রেক ডাউন হয়। এক সাইডে লিপিড গুলো তৈরি হয়, আরেক সাইডে লিপিড গুলো ডিস্ট্রয় করা হয়। সো আচ্ছা, এই কমপ্লেক্সিটিটা আসলে ডিসাইফার করা একটু ডিফিকাল্ট। কারণ হচ্ছে একই সেল ২টা ডিফারেন্ট কাজ করতেছে, ২টা ডিফারেন্ট এনভায়রনমেন্ট। তো সেটাই আর কি লিভার জোনেশন বলা হয়, যে ডিফারেন্ট আচ্ছা, জোন গুলা ডিফারেন্ট ভাবে ফাংশন করে। একই হ্যাপাটোসাইট, তাদের জেনেটিক মেকআপটা পারফেক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। জাস্ট আচ্ছা, এনভায়রনমেন্টের কারণে তাদের ডিফারেন্ট ফাংশনস গুলো তৈরি হয়। সো আমাদের আচ্ছা, টার্গেটটা ছিল মাল্টি জোনাল অর্গানয়েড তৈরি করা, যেখানে হচ্ছে হেপাটোসাইট গুলো ডিফারেন্ট ফাংশনস গুলো একসাথে করতে পারবে। সো সেই কারণে আমার বস আসলে ভাইটামিন সি এর প্রতি একটা ইন্টারেস্ট ছিল, যেহেতু ভাইটামিন সি আসলে হিউম্যান বডিতে প্রোডাকশন করা সম্ভব হয় না। সে কারণে আমাদের হচ্ছে গ্রিন ফ্রুটস এন্ড ভেজিটেবলস খেতে হয়, আর একটু লেমনস খেতে হয়। সো হুম, সেই ভাইটামিন সি প্রোডাকশনের জন্য একটা জিন দরকার, সেটা হচ্ছে গ্লুলোজিন। সেই গ্লুলোজিনটা আসলে হিউম্যানস এর সুডোজিনাইজেশন এর মাধ্যমে রিমুভ হয়ে গেছে। সো একটা প্রিমিটিভ ফর্ম আছে, বাট সেটা আসলে কাজ করে না। সো আমাদের টার্গেট ছিল যে মিউরিন যে গ্লুলোজিন, মাউসের যে গ্লুলোজিনটা আছে সেটা আমরা বের করে নিয়ে আসবো,
দেন হচ্ছে হিউম্যানের ভিতরে ইনসার্ট করে দিব, যাতে হচ্ছে স্টেম সেলটা ওই গুলোজিনটাকে এক্সপ্রেস করতে পারে আর ভাইটামিন সি তৈরি করতে পারে। এটা সো কি এর রিকম্বিনেশনের মাধ্যমে নাকি প্লাজমিড আমরা ট্রান্সফার? হচ্ছে ক্রিসপার ক্যাস9 দিয়ে আসলে ইনসার্ট করে CRISPR। দিয়েছি ইনসার্টটা, আর ওইটার সাথে একটা এমচেল রিপোর্টার দিয়ে দিয়েছিলাম যাতে হচ্ছে সেলটা লাইট আপ করে আর আমরা বুঝতে পারি যে এক্সপ্রেশনটা হচ্ছে। সো ডাউনস্ট্রিম অবশ্যই এলাইজা করে এনজাইমের লেভেলটা চেক করতে হয়েছে, ভাইটামিন সি আসলে প্রোডাকশন হচ্ছে নাকি সেটা চেক করতে হয়েছে রিডক্স রিঅ্যাকশনস এর মাধ্যমে। সো কিছু বায়োকেমিক্যাল টেস্ট করে আমরা ভেরিফাই করেছি যে আসলে ভিটামিন সি প্রোডাকশন হচ্ছে। আর ভিটামিন সি তো ডিটক্সিফিকেশনে কাজ করে, সো রেডক্স রিঅ্যাকশনস খুব ইম্পর্টেন্ট এই অর্গানের জন্য। সো সেইটা যখন ইনসার্ট করলাম আমরা দেখতে পেলাম যে অর্গানয়েডটা একটু ডিফারেন্ট ফাংশন করা শুরু করবে। রেগুলার লিভার অর্গানয়েডটা হচ্ছে বিলিরুবিনটাকে মেটাবলিজম করতে পারে, বাট এই অর্গানয়েডটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করা শুরু করে। সে বিলিরুবিন মেটাবলিজম করতেছে না, বাট বিলিরুবিনটাকে ট্রান্সপোর্ট করে ভিতরে আর কি রেখে দিচ্ছে আর কি। সো ট্রান্সপোর্টের যে মেকানিজমটা সেটা আমরা দেখি। সো সেই কারণে হচ্ছে যে আমরা আরেকটু চেক করার জন্য একটা সিম্পল আরএনএ-সিক এক্সপেরিমেন্ট করি, যেখানে আরএনএ সিকোয়েন্সিং করে আমরা ডিফারেন্ট ফাংশনস গুলা টেস্ট আউট করার চেষ্টা করলাম জাস্ট এমআরএনএ ডিটেকশনের মাধ্যমে। সো সেটার ভিতরে দেখলাম যে অ্যামিনো অ্যাসিড গুলা সেগুলা প্রোডাকশন হয়ে গেছে, যেটা হচ্ছে আসলে পেরিপোর্টাল হেপাটোসাইট বা জোন 1 হেপাটোসাইটের ফাংশন। সো এইভাবে আসলে দেখা যে একটা ডিফারেন্ট অর্গানয়েড আমরা তৈরি করে ফেলেছি। আর অপোজিট দিকে যে আরেকটা অর্গানয়েড ছিল সেটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজম করতেছে, সেটা হচ্ছে আমাদের জোন 3 অর্গানয়েড যেটা বিলিরুবিন মেটাবলিজম করে। সো সেইটার যখন আমরা টেস্ট আউট করতেছিলাম আমরা হচ্ছে ডিফারেন্ট কনসেন্ট্রেশন অফ বিলিরুবিন দিয়ে টেস্ট আউট করতেছিলাম যে বিলিরুবিন মেটাবলিজমটা হচ্ছে। সো এক উইকেন্ডে হয়েছিল কি যে আমি লো ডোজ বিলিরুবিন দিয়ে আমি আর কি বাসায় চলে আসছি। ওই উইকেন্ডে আর কি আমি একটু অসুস্থ ছিলাম, আমি আনফরচুনেটলি ল্যাবে যেতে পারি। যেতে না পারার কারণে আমি যখন ফেরত গিয়ে দেখি যে এটা তো ওভার এক্সপোজ হয়ে গেছে, এটা হয়তো ফেলে দিতে হবে। বাট আমি দেখলাম যে অর্গানয়েড গুলা ওই বিলিরুবিন এক্সটেন্ডেড বিলিরুবিন ডোসেজের কারণে ফিউজ করা শুরু করে। সেটা কাকতালীয় ভাবে হয়ে গেছে আসলে, ইন্টেনশন ছিলই না যে ওভার এক্সপোজ করবো, বাট দেখলাম যে লং এক্সপোজার করার জন্য অর্গানয়েড গুলা ফিউজ করা শুরু করছে। সো তখন আইডিয়াটা আসলো, লেটস ইউটিলাইজ দিস। আমরা এখন দুইটা ডিফারেন্ট অর্গানয়েড একসাথে কালচার করি আর সেখানে লো ডোজ বিলিরুবিন পারসিস্টেন্টলি লং এক্সপোজার দিয়ে দিই, দেখি কি হয়। তখন দেখলাম যে দুইটা ডিফারেন্ট অর্গানয়েড একসাথে ফিউজ করা শুরু করলো। তার মানে দুটো ডিফারেন্ট জোনের অর্গানয়েড একসাথে হয়ে একটা অর্গানয়েড তৈরি হলো যেটা একটু স্লাইটলি elongated। সো এইভাবেই আর কি পাওয়া আর কি জোন 1 জোন 3 অর্গানয়েড। সো ইভেন্চুয়ালি আমাদের এটা হলো যে জোন 1 জোন 3 অর্গানয়েড তো এটা এস্টাবলিশড হয়ে, বাট ফিল্ডে হচ্ছে একটা কন্ট্রোভার্সি আছে যে কোন জায়গা দিয়ে আসলে মেইনলি ডিফারেন্সিয়েশনটা হয় বা কোন জায়গা থেকে রিপেয়ার মেকানিজম। সো বলে রাখি যে লিভার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট রিজেনারেটিভ অর্গান ইন দ্য বডি। লিভারের একটা লোব কেটে ফেললেও কিন্তু সেই পুরো লোবটা আবার রিজেনারেট হয়। সেই কারণে লিভার ট্রান্সপ্লান্টটা কিন্তু রিলেটিভলি ইজিয়ার বিটুইন প্যাসিভ এন্ড আদার অ্যাপ্লিকেশনস। সো সেই কারণে হচ্ছে there is a controversy যে কোন সাইড দিয়ে আসলে লিভার রিজেনারেশনটা হয়, জোন 1 দিয়ে হয় না জোন 3 দিয়ে হয়। বাট দুইটা দিক থেকেই আসলে কন্ট্রোভার্সিয়াল এভিডেন্স আসছে। সো তার মাঝখানে আরেকটা গ্রুপ আসছে যারা বলতেছে যে জোন 1 থেকেও হয় না রিজেনারেশনটা, জোন 3 থেকেও হয় না। there is a distinct zone called zone 2 যেটা হচ্ছে highly proliferative। এই জায়গা দিয়ে আসলে মেইনলি রিজেনারেশনটা হয়, আর এই জোন 2 টা আসলে মেইনলি হচ্ছে ব্যালেন্সটা মেইনটেইন করে বিটুইন জোন 1 এন্ড জোন 3, যাতে হচ্ছে জোন 1 যদি ড্যামেজ হয়ে যায় জোন 2 টা রিপ্লেনিশ করতে পারবে, আর জোন 3 যদি ড্যামেজ হয়ে যায় তাহলে জোন 2 আবার রিপ্লেনিশ করতে পারবে। কারণ ইন্ডিভিজুয়াল জোনটা ওই রিপ্লেনিশমেন্টের ক্ষমতাটা আসলে রাখে না। যখন এই পেপারটা আসলো তখন আমরা চিন্তা করলাম যেহেতু আমাদের অলরেডি প্রিমিটিভ স্টেম সেল থেকে তৈরি হচ্ছে জোন 1 আর জোন 3 এর অর্গানয়েডস গুলা, মেবি আমাদের ওই যে প্রিমিটিভ জোন 2 টা আসলে সামওয়্যার ইন বিটুইন আসলে ডিফারেন্সিয়েশন যেটা থেকে যায়। সো সেটা টেস্ট করার জন্য আমরা একটা সিঙ্গেল সেল বা সিঙ্গেল নিউক্লিয়াস আরএনএ-সিক এক্সপেরিমেন্ট তৈরি করি, যেখানে ইন্ডিভিজুয়াল সেলগুলো আমরা আরএনএ সিকোয়েন্সিং এর মাধ্যমে ম্যাপ করব। সো সেইটার ভিতর থেকেই আসলে বেরিয়ে আসলো যে
আমাদের জোন 1 হেপাটোসাইট আছে, জোন 2 হেপাটোসাইট আছে, আর একটা জোন 2 হেপাটোসাইটও আছে। সেটা আগে আমরা আসলে দেখতে পারিনি, কারণ হচ্ছে আমরা জাস্ট ফোকাস ছিলাম ফাংশনের উপর, ওরকম রিজেনারেশনের উপর আচ্ছা। ফোকাস ছিল না। সো তখন আমরা জোন 2 লাইক সেলটা ডিসকভার করলাম। তখন আসলে জোন 2 এর যে মার্কার জিনগুলো আছে সেগুলো তখন ওরকম ওয়াইডলি অ্যাকসেপ্টেড না। দুই একটা প্রোটিন ছিল যেটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি। সেই দুইটা দিয়ে আমরা যখন আর কি ইমিউনোফ্লোরেসেন্স করলাম, মেইনলি হচ্ছে অ্যান্টিবডি দিয়ে টেস্ট করলাম যে ওই প্রোটিনটা আছে নাকি, তখন দেখলাম যে মাঝখানে একটা রিজনে ওই প্রোটিনটা আসলে এক্সপ্রেস হচ্ছে দুইটা অর্গানয়েডের মধ্যে। তো আচ্ছা, তখন আর কি আমরা ভেরিফাই করতে পারলাম যে আমাদের হয়তো জোন 2 আসলে তৈরি হচ্ছে ওইখানে, বাট ইটস সামওয়্যার ইন বিটুইন। আর প্রিমিটিভ যে হেপাটোব্লাস্ট গুলো আছে লাইকলি আনডিফারেন্সিয়েটেড, সেগুলোও আছে, যে সেগুলো থেকে আসলে জোন 2 টা তৈরি হচ্ছে, এবং জোন 2 থেকে আসলে জোন 1 আর জোন 3 তৈরি হচ্ছে। তো সেইটা হচ্ছে আসলে মেইন কনসেপ্ট অফ দ্য পেপার নাও, যে হেপাটোব্লাস্ট থেকে জোন 2 তৈরি হবে এবং জোন 2 আসলে ডিফারেন্সিয়েট হয়ে জোন 1 আর জোন 3। আর যেহেতু জোন 2 টা রয়ে যায়, সে হচ্ছে আসলে রিজেনারেটিভ ক্যাপাসিটিটা দিতে পারবে। তো সেটা থেকেই আর কি মেইনলি আমরা আর কি আরেকটু ফার্দার যেতে চাইলাম যে কি কারণে আসলে জোন 1 আর জোন 3 একটু ডিফারেন্ট, সেটা জানতে হবে। সো আমরা যখন আর কি সিঙ্গেল সিঙ্গেল নিউক্লিয়াস আরএনএ করে ফেললাম, মোটামুটি প্রোফাইল করে ফেললাম, তখন আমরা ক্লিয়ার না যে কেন এটা হচ্ছে। যেহেতু এনভায়রনমেন্টাল ডিফারেন্ট, তখন আমাদের আইডিয়া আসলো মেবি দেয়ারস এন এপিজেনেটিক ডিফারেন্স, বিকজ যখন জেনেটিক ডিফারেন্স না থাকে তখন এপিজেনেটিক ডিফারেন্সের কারণে কিন্তু ফাংশনগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। সেই কারণে একটা চিপসিক এক্সপেরিমেন্ট করা আমাদের। চিপসিক এক্সপেরিমেন্টে মেইনলি বের হয়ে আসলো যে দুইটা ইউনিক ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে জোন 1 এবং জোন 3 তে ডিফারেন্ট ভাবে কাজ করে, জাস্ট এনভায়রনমেন্টের ডিফারেন্সের কারণে। সো সেই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর গুলোই আসলে এই ফাংশনাল ডিফারেন্স গুলো তৈরি করে। ফাংশনাল ডিফারেন্স গুলো টেস্ট করার পরে ইভেন্চুয়ালি আমরা হচ্ছে এটা আলটিমেট টেস্টে দিলাম, যেটা হচ্ছে যে একটা লিভার ফেইলিয়ার মডেল, মাউস মডেলে আমরা সেটা ট্রান্সপ্ল্যান্ট করি এবং দেখি যে সেই লিভার ফেইলিয়ার মডেলের সার্ভাইভাল রেটটা একটু বেড়ে গেছে আর কি। এটা হচ্ছে অ্যাবাউট 15-20 দিন বেশি সার্ভাইভ করে কম্পেয়ার টু উইদাউট এনি ট্রান্সপ্লান্টেশন। তো ট্রান্সপ্লান্টেশনের অ্যাপ্লিকেশনটা আমরা টেস্ট আউট করলাম দেখার জন্য যে আসলে কাজ করে। তো লাকিলি ইট ওয়ার্কড, এন্ড ইভেন্চুয়ালি এইটাই আসলে আমাদের নেচার পেপার হলো আসলে। তার মানে এখানে একটা জিনিস যেটা যে এই যে ডিফারেন্ট যে লিভার জোন, এটা হচ্ছে পার্থক্যটা আসলে মরফোলজিকও না জেনেটিকও না, মেইনলি এপিজেনেটিক, অর্থাৎ তাদের অবস্থানগত কারণে যে তাদের বিভিন্ন রকম তাদের ফাংশনটা ডিফারেন্ট হচ্ছে, সেটার কারণে আসলে এই জোনাল ডিফারেন্সিয়েশনটা। এক্স্যাক্টলি। এখানে একটা প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে দুটো প্রশ্ন আসলে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে অর্গানয়েডের যে অরিজিন বা রুট, এটা আসলে কি, মানে কি ধরনের সেল থেকে আমরা এটাকে জেনারেট করেছি? এটা কি আইপিএস সেল নাকি হিউম্যান প্লুরিপোটেন্ট স্টেম সেল, নাকি এটা এমব্রায়োনিক স্টেম সেল ছিল? আইপিএস আর এমব্রায়োনিক স্টেম সেল দুইটা থেকেই তৈরি করতে পারবো আসলে। আইপিএসটা আমাদের বেশি ইন্টারেস্ট ছিল, কারণ এমব্রায়োনিক স্টেম সেল আসলে আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে বিকজ অফ সাম লস এন্ড প্রসিডিউরস ইন দ্য ইউএস। বাট বোথ ইএস সেলস আর আইপিএস সেলস দিয়ে আমরা হচ্ছে আসলে অপারেটর তৈরি করতে পারবো। সো দুইটারই ক্যাপাসিটি আছে। প্লুরিপোটেন্ট স্টেম সেলস এর ক্ষেত্রে হয়তো একটু ডিফিকাল্টি হবে, কারণ হচ্ছে প্লুরিপোটেন্ট স্টেম সেলস এর 100% কেপাবিলিটি নাই যে সবকিছু সব অর্গানগুলো তৈরি করতে পারবে। সেই কারণে আমাদের চয়েস হচ্ছে আইপিএস সেলস বা ইএস সেলস, বাট মেইনলি আইপিএস সেলস। এই যে আমরা যে অর্গানয়েডটা তৈরি করছি এটা তো হিউম্যান অর্গানয়েড, অর্থাৎ হিউম্যান হেপাটোসাইট। হিউম্যান আইপিএস এটাকে যখন আমরা মাইস মডেলে বা ইঁদুরের বডিতে যখন ট্রান্সপ্ল্যান্ট করেছি, এখানে কোনো রিঅ্যাকশনের বিষয় আছে কিনা যে মাইস মডেল এটাকে রিজেক্ট করে দিচ্ছে বা সামথিং লাইক দ্যাট? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আসলে এটা অবশ্যই হবে। যদি আমি একটা হিউম্যান সেল যদি মাউসে ট্রান্সপ্ল্যান্ট করি, দেয়ার ইজ গোনা বি ডাইরেক্ট রিজেকশন হবে অবশ্যই। সো সেই কারণে আমাদের যে মাউস মডেলটা ছিল সেটা হচ্ছে একটু ডিফারেন্ট ছিল। আসলে মাউস মডেল বলতে মাউস মডেল না, এটা আসলে একটা র্যাট মডেল ছিল, যেহেতু মাউস মডেলে কিছু ডিফিকাল্টি ছিল আমাদের ট্রান্সপ্লান্টেশনের জন্য, সো র্যাট মডেলে ইউজ করা হয়েছে। বাট আমরা যে মাউস আর র্যাট মডেলগুলো ইউজ করি ট্রান্সপ্লান্টেশনের জন্য, সেগুলো হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্ট মডেল। সো এদের ইমিউন সিস্টেমটা উইকেন্ড করা আছে, সো যাতে রিজেকশনটা না হয়। প্লাস হচ্ছে আমরা কিছু
ড্রাগও ইউজ করি, যেটা হচ্ছে ইমিউন ডেফিসিয়েন্ট কন্ডিশনটা মেনটেন করবে থ্রু আউট দ্য ট্রান্সপ্লান্টেশন প্রসিজার, সেরকম ইমিউন রিয়াকশন যাতে না হয়। বাট হিউম্যানের ক্ষেত্রে আমি বলবো যে এটা মোর অ্যাপ্লিকেবল হবে, রিজেকশন হওয়ার চান্সটা কম থাকবে, কারণ আমরা পেশেন্টের সেল ডিরেক্টলি কালেক্ট করে সেটাকে আইপিএস সেলস বানিয়ে তার সেম সেলই আমি আবার তার বডির ভিতরে ট্রান্সপ্লান্ট করতে পারবো, সো লাইক অ্যান অটো ট্রান্সপ্লান্ট। সো অটো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে রিজেকশনের রিস্ক একদম জিরো থাকবে। এক্ষেত্রে আরেকটা যেটা মানে অ্যাজ ফিউচার অ্যাপ্লিকেশন, ধরা যাক আমি এই যে লিভার অর্গানয়েডটা আছে যেখানে ৩ ধরনের জোন ডিফারেন্সিয়েটেড হয়েছে। এরকম একটা, এটা তো ডেফিনিটলি খুবই ছোট একটা অংশ, আই থিংক মিলিমিটার বা সেন্টিমিটার হবে না, আই থিংক এতটুকু একটা জিনিস। এটাকে যদি আমি হিউম্যান বডিতে, যার অ্যাকচুয়ালি ক্রনিক লিভার ডিজিজ আছে, এরকম একজন পেশেন্টের বডিতে যদি ট্রান্সফার করি, এক্ষেত্রে কোনো এ ধরনের কোনো সমস্যা আছে কিনা? কারণ এই অর্গানটার মধ্যে ৩ ধরনের জোন আছে, 1, 2, 3। সো আমি কোনো পার্টিকুলার একটা জায়গায় এটাকে ট্রান্সপ্লান্ট করলাম। সেক্ষেত্রে এটা কি নিজে থেকেই এই সেলগুলো কি ডিসাইড করবে যে কাকে জোন 1 হতে হবে বা কাকে জোন 2 হতে হবে? এরকম কোনো চ্যালেঞ্জ আছে কিনা? There is obviously a challenge here, যেহেতু আমরা অলরেডি ডিফারেন্সিয়েট করে ফেলেছি, সেক্ষেত্রে আর কি ট্রান্সপ্লান্ট করার পরে তার আইডেন্টিটিটা কি চেঞ্জ হয় নাকি। সো এটা আসলে আমাদের রিভিউয়ারের একটা মেজর কনসার্ন ছিল পেপারের ক্ষেত্রে। সো উই হ্যাভ টু অ্যাড্রেস দিস। প্রায় 1 বছর ধরে কিন্তু রিভিউ ছিল জাস্ট এই কোশ্চেনগুলো অ্যাড্রেস করার জন্য। সো সেটা অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইনভিট্রো টেস্ট করি, যেখানে আমরা হচ্ছে ড্যামেজ করি ডিফারেন্ট রিজনটা। সো জোন 1 and জোন 3 স্পেসিফিক কিছু ড্রাগ আছে, সো ড্রাগ দিলে ওই জোনটা কি ড্যামেজ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে জোন 2টা, ওই যে রিজেনারেটরের কথা বলেছি, রিজেনারেট করে ওই জোনটাকে পার্টিকুলারলি সে রিজেনারেট করতে পারে। সো একইভাবে যখন আমরা বডিতে ট্রান্সপ্লান্ট করব, সো ড্যামেজের, যেহেতু আমরা একটা পেশেন্টের ভিতরে ট্রান্সপ্লান্ট করছি যার হচ্ছে অলরেডি একটা ড্যামেজ লিভার আছে, সো ওই রিজনে যখন আমি ট্রান্সপ্লান্ট করবো, একটা স্লাইটলি প্রিমিটিভ স্টেটে আর কি ট্রান্সপ্লান্টেশনটা করবো, যাতে হচ্ছে ডিফারেন্সিয়েশন প্রসিজারটা নিড বেসড হয় আসলে। সো ডিপেন্ডিং অন দ্য পেশেন্টস নিড, ওই সেলসগুলো ওভাবে ডিফারেন্সিয়েট করে লোকেশনে চলে যাবে। বাট এটা হচ্ছে আমাদের হাইপোথিসিস, এটা অবশ্যই হিউম্যানে এখনো টেস্ট করা হয়নি। অল্টারনেটিভ ভাবে আমাদের আরেকটা আইডিয়া আছে যে আমরা প্যাটার্নিং করে তারপর হচ্ছে একটা slightly larger region transplant করব। সো সেই ক্ষেত্রে there is a thing called 3D bioprinting. সো এটা স্ট্যানফোর্ড একটা ইউনিভার্সিটিতে বেশ পপুলার। ওরা হচ্ছে ডিফারেন্ট সেলগুলোকে ফ্যাক্স এর মাধ্যমে সেপারেশন করে তারপর হচ্ছে 3D প্রিন্ট করে একটা স্ক্যাফোল্ডের ভিতরে প্রিন্ট করে। সো এইভাবে প্রিন্ট করে এক্সাক্ট লোকেশনে বসিয়ে দেওয়া যায়। তো বসিয়ে দেওয়ার কারণে একটা চাঙ্ক আমি তখন আর কি ট্রান্সফার করতে পারি। সেক্ষেত্রে ওই প্রবলেমটা আর থাকবে না যে লোকেশন ঠিক মতো দিয়েছে। রাইট, এই পাবলিকেশন একটা খুব দীর্ঘ রিভিউ প্রসেস ছিল এবং আমি ডেট উল্লেখ করছিলাম যে এটা সাবমিট করা হয়েছিল নভেম্বর 2023 এবং অ্যাকসেপ্টেড হয়েছে ফাইনালি 2025 ফেব্রুয়ারিতে এসে, প্রায় 1 বছর 3 মাসের মতো একটা ডিউরেশন। এটা সম্পর্কে একটু জানতে চাই যে এই প্রসেসটা কিরকম ছিল, এখানে কোনো লার্নিং ছিল কিনা তোমার স্পেসিফিক্যালি? এটা বলবো যে একটা এক্সক্রুশিয়েটিং প্রসেস ছিল, কারণ হচ্ছে সাবমিশনটা আসলে আমরা নভেম্বরে নেচারে করেছিলাম, বাট তার আগে আরেকটা জার্নালে সাবমিশন করেছিলাম। সেখান থেকে আমরা প্রায় সিমিলার কমেন্টই পেয়েছিলাম যে এটা আসলে হিউম্যানস এর যখন ট্রান্সপ্লান্ট করবো তখন আর কি ওই এক্সাক্ট রিজনে কি ট্রান্সপ্লান্ট হয়ে চলে যাবে। আর রিভার আরো বেশ কিছু কোশ্চেন করেছিল যেগুলো হচ্ছে অ্যাড্রেস করতে গেলে দেখা যাবে যে আমাদের আসলে 1 বছরের বেশি কাজ করতেই হবে। তো সেখান থেকে আসলে ওই জার্নাল থেকে সুইচ করে আসলে নেচারে সাবমিট করা, যে যখন আমরা কাজ করবই ভালো জায়গায় আর একটু ভালো জায়গায় পাবলিশ করব। তো সেখান থেকেই আসলে মেইনলি হচ্ছে নেচারের জার্নিটা শুরু হয়েছে। সো শেখার ক্ষেত্রে আমি বলবো যে আগে আমি ওভাবে চিন্তা করিনি যে আসলে রিজেনারেটিভ ক্যাপাবিলিটিটা আছে নাকি না, কারণ হচ্ছে রিভিউয়াররা কোশ্চেন করার পরেই তখন আমরা টেস্ট করা শুরু করলাম যে রিজেনারেটিভ ক্যাপাসিটিটা আসলেই আছে যে অর্গানয়েডে। সো সেইটা আমি বলবো যে ওয়ান অফ দ্য বিগেস্ট লার্নিং থিংস। বাট 1 বছর আসলে খুব মানে টেনশনের ভিতরে ছিলাম যে হবে নাকি হবে না পাবলিশ। তো সেই টেনশনের ভিতরে আসলে বেশ কিছু ইউনিক ভাবে চিন্তা করতে হয়েছে যে ডেটাটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব যাতে হচ্ছে আসলে দেখা যায় যে এটা হিউম্যানের কাছাকাছি চলে গেছে। তো সেখানে আমি বলবো যে সিঙ্গেল সেলের যে ডেটাটা আমরা পুরো আবার রিঅ্যানালাইজ করেছিলাম। রিঅ্যানালাইজ করে তারপর হচ্ছে হিউম্যান যে প্রাইমারি ডেটা সেট আছে
যেটা হচ্ছে হিউম্যান লিভারের আরএনএ সিক করা হয়েছিল, সেইটার সাথে আমরা ডিরেক্টলি কম্পারিজন করি। সো কম্পারিজন করে দেখতে পাই যে আসলে এটা সামওয়্যার ইন বিটুইন অ্যাডাল্ট অ্যান্ড ফিটাল। সো এক্স্যাক্টলি ফিটাসের হেপাটোসাইটম না, আবার এক্স্যাক্টলি অ্যাডাল্টের আচ্ছা। হেপাটোসাইটম। সো মাঝখানে থাকার কারণে আমরা যে ওই ফ্যাসিলিটিটা পাচ্ছি যে রিজেনারেশনটা ইজিয়ার হয়ে যায়। সো these were some of the discoveries আসলে রিভিউয়ের মাঝখানগুলো আমরা আর কি পেয়েছি আসলে। হাসান, তুমি মনে হয় এই মুহূর্তে একই প্রতিষ্ঠানেই বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করছো। সো তোমার কারেন্ট প্রজেক্ট নিয়ে যদি আমাদেরকে কোনো আইডিয়া দাও। আচ্ছা, সো কারেন্টলি চিলড্রেন্স হসপিটালে আসলে একটা বিশাল কনসোর্শিয়া তৈরি হয়েছে, একটা অর্গানয়েড কনসোর্শিয়া। তারা হচ্ছে ডিফারেন্ট অর্গানয়েড নিয়ে কাজ করে। পাশাপাশি হচ্ছে একটা ম্যাপিং কনসোর্শিয়া তৈরি হয়েছে, যে আমরা বিভিন্ন অর্গানয়েড গুলোকে ম্যাপ করবো, ইন আ সেন্স যে প্রত্যেকটা সেল টাইপ আমরা আইডেন্টিফাই করবো, প্রত্যেকটা সেল টাইপ কি করে সেটা আইডেন্টিফাই করবো, প্লাস হচ্ছে প্রত্যেকটা ডিজিজে কি রকম ভ্যারিয়েশন হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলে সেটাও আমরা ম্যাপ করবো আসলে। তো সেটার ভিতরেই একটা প্রজেক্ট হচ্ছে লাং ম্যাপ প্রজেক্ট। সো লিভার থেকে একটু সরে এসে লাং নিয়ে কাজ করা শুরু করলাম এখন। সো লাং ম্যাপে হচ্ছে আমরা ম্যাপ আউট করছি প্রত্যেকটা সেল অফ লাং, প্লাস হচ্ছে ডিজিজে আমরা প্রত্যেকটা সেল ম্যাপ আউট করবো, দেখার জন্য ডিফারেন্স গুলো কি আর ডিজিজটা কেন হচ্ছে আসলে, যাতে হচ্ছে পরে ট্রিটমেন্ট প্রসিজার গুলো আমরা ডেভেলপ করতে পারি। সো এই যে ম্যাপিং এর কথা যেটা বলছে, এই ম্যাপিং বলতে কি তার জেনেটিক মেকআপ, এপিজেনেটিক মেকআপ এবং হচ্ছে ট্রান্সক্রিপ্টম, কি ধরনের আরএনএ বা প্রোটিন তারা তৈরি করছে, এই পুরো জিনিসটাই, হোল পিকচারটাই নাকি? হোল পিকচারটা, বাট স্টেপ বাই স্টেপ হচ্ছে। ইনিশিয়াল স্টেপটা ছিল যে জাস্ট সেকশন নিয়ে এইচএনই করে ডিফারেন্স গুলো বের করবে, যে সেলগুলোর মরফোলজিটা কিরকম। এটা হচ্ছে লাং ম্যাপ ফেজ 1 ছিল। ফেজ 2 তে গিয়ে ট্রান্সক্রিপ্টমিক প্রোফাইল করা হয়েছে, ফেজ 3 তে গিয়ে প্রোটিন প্রোফাইলিং করা হয়েছে। এখন হচ্ছে আমরা এপিজেনেটিক আর হচ্ছে স্পেশাল প্রোফাইলিং করার চেষ্টা করছি, যে কার নেক্সটে কার কাছে কি কোন সেলটা আছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা এখন একটা নিউ টেকনোলজি ইউজ করতেছি, এটা বলে ভিজিএম এইচডি, যেটা হচ্ছে সিঙ্গেল সেল আরএনএ সিকোয়েন্সিং বাট অন আ স্কেল অফ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। একটা স্লাইস নিয়ে সেটাকে আমরা পুরো সিকোয়েন্সিং করে ফেলি, দেখার জন্য যে কোন সেলটা আসলে কি সেল আর তার পাশে কোন সেলটা আছে, যাতে মাইক্রো এনভায়রনমেন্ট আসলে আমরা কি ম্যাপ আউট করতে পারি। তো এটা হচ্ছে আসলে আমাদের কারেন্ট প্রজেক্ট, জাস্ট টু ম্যাপ আউট দ্য স্পেশাল ট্রান্সক্রিপ্টমিক্স। এখানে কি হেলদি লাং নিয়ে কাজ করা হচ্ছে, নাকি ডিজিজ লাং যেগুলো আছে, ক্যান্সার সেল, আমরা লাং হচ্ছে ক্যান্সার, সেগুলো নিয়ে? দুইটা নিয়েই কাজ করতেছি। মেইনলি হচ্ছে ডিজিজ যে লাংটা সেটা নিয়ে কাজ করতেছি। হেলদি লাং তো আসলে ওভাবে ডিরেক্টলি পাওয়া খুব ডিফিকাল্ট। সো True. মেইনলি নিতে হচ্ছে আমাদের হচ্ছে যে ট্রান্সপ্লান্ট যে রিজেকশন হয় সেই হেলদি লাংটা আমরা নিয়ে কাজ করতেছি, অথবা হচ্ছে যখন বায়োপসি করা হয়, লাকিলি যদি যেটা হেলদি টিস্যু হয়ে যায় তাহলে সেটা হেলদি টিস্যু হিসেবে আমরা ব্যাক করতেছি। সো এভাবে হচ্ছে আসলে মেইনলি প্রজেক্টটা আগাচ্ছে। স্টেম সেল নিয়ে যেহেতু কাজ করছো তুমি, বাংলাদেশে স্টেম সেলের কাজ ডেফিনেটলি সেভাবে করে হচ্ছে না, তুমি এটা প্রথমেই বলেছো। বাট কোনো কশাস হোপ আছে কিনা যে অ্যাজ পার্ট অফ দিস অর্গানাইজ প্রজেক্ট বা 3D মডেলিং, এটার কোনো একটা এক্সটেনশন বাংলাদেশের যারা বায়োলজিক্যাল সায়েন্স আছে বা বায়োটেকনোলজিস্ট যারা আছেন তাদের সাথে করা যায় কিনা কোনো কোলাবোরেশন, এই ধরনের কোনো পরিকল্পনা? একদম আর্লি লেভেলে বা প্রিমিটিভ লেভেলে অবশ্যই করাবে, কারণ হচ্ছে সেল কালচারের বেশ কিছু ফ্যাসিলিটিস কিন্তু আমাদের বাংলাদেশে আছে। স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে বেশ কিছু ল্যাব আসলে সেল কালচার নিয়ে কাজ করে। তো সেই সেল কালচারটাকে আইপিএস কালচারে কিন্তু ট্রান্সলেট করা তেমন বেশি একটা ডিফিকাল্ট না। ইটস আ ম্যাটার অফ জাস্ট চেঞ্জিং দ্য এনভায়রনমেন্ট, মেকিং ইট আ লিটল মোর ক্লিনার, যাতে হচ্ছে আমরা হচ্ছে কন্টামিনেশনের চান্সটা কমে যায়। সেল কালচারের ক্ষেত্রে অবশ্যই যে কন্টামিনেশনের রিস্কটা অনেক হাই থাকে। সো অলরেডি ক্লিন এনভায়রনমেন্ট লাগে। আইপিএস এর ক্ষেত্রে আরেকটু কেয়ারফুল হতে হয়, জাস্ট এইটাই ডিফারেন্স। আর হচ্ছে রিএজেন্ট গুলো লাগবে। যদি রিএজেন্ট গুলো পাওয়া যায় তাহলে স্টেম সেল নিয়ে ডিফারেন্সিয়েট করে আমরা বিভিন্ন স্মল প্রজেক্ট দিয়ে স্টার্ট করতে পারি। সো পাইলট প্রজেক্ট দিয়ে স্টার্ট করলে অবশ্যই আই থিঙ্ক যে দেশে করা সম্ভব, বাট এটা ফান্ডিং ডিপেন্ডেন্ট আসলে, কারণ রিএজেন্ট গুলো খুব এক্সপেন্সিভ। তুমি এই গবেষণার কাজ করতে গিয়ে
অ্যাকচুয়াল ল্যাবরেটরিতে কাজ করেছো এবং বায়োইনফরমেটিক্স এর কাজ করেছো কম্পিউটার, যেটাকে আমরা ড্রাই ল্যাব বলি। সো ড্রাই ল্যাব এবং ওয়েট ল্যাব দুইটার এক্সপেরিয়েন্সই তোমার আছে। সো কোনটা তোমার কাছে কিরকম লেগেছে বা কোনটা বেশি চার্মিং মনে হয় তোমার কাছে? আচ্ছা, দুইটারই আসলে অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। ওয়েট ল্যাবের যে কাজটা বলবো সেটা হচ্ছে মোর রিওয়ার্ডিং বলবো, কারণ হচ্ছে ইটস আ লেন্দি প্রসেস। সেল কালচার করা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে প্রায় প্রতিদিনই আপনাকে ল্যাবে যেতে হবে, কাজ করতে হবে। আইপিএস ক্ষেত্রে এটা আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আইপিএস এলে মিডিয়া চেঞ্জটা করতে হয় প্রতিদিন। সো আমি যখন পিএইচডি করেছি আমি 7 দিনই কাজ করেছি আসলে। ছুটি বলতে আসলে সেরকম কিছু একটা ছিল না, এক্সেপ্ট ফর উইকেন্ডে হচ্ছে মেইনলি ছুটি বলা হতো, কিন্তু আসলে ওখানেও আমার 1-2 ঘন্টা সময় দিতে হতো সেল কালচারের উপরে, যেহেতু প্রতিদিন মিডিয়া চেঞ্জ না করলে সেলগুলো আসলে মারা যায়। সো সেই ক্ষেত্রে আর কি আমি বলবো যে একটু ডিফিকাল্ট, হার্ড ওয়ার্কিং করতে হবে ওয়েট ল্যাবে কাজ করলে, বাট রিওয়ার্ডের ক্ষেত্রে ওয়েট ল্যাবের রিওয়ার্ড আরো বেশি স্ট্রং। কারণ হচ্ছে একটা কাজ যখন মিলে যায় তখন যে নিজের ভিতর থেকে যে হ্যাপিনেসটা তৈরি হয় সেটা আসলে আনএক্সপ্লেইনেবল, আসলে এক্সপ্লেইন করা ডিফিকাল্ট। ড্রাই ল্যাবের ক্ষেত্রে আমি বলবো যে রিওয়ার্ডটা একটু কম, বাট হচ্ছে এফোর্টটা একটু এফোর্টও একটু কম যেতে হয়। কারণ হচ্ছে আমি জাস্ট একটা পাইপলাইন চালাতে হলে আই ক্যান অটোমেট ইট টু সাম এক্সটেন্ট। এখন এআই আসার কারণে অটোমেশনটা খুব ইজি হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে করাটা কাজ হার্ডওয়ার্কটা একটু কমে যায়, বাট হচ্ছে রিওয়ার্ডও একটু কমে যাবে আসলে। সো দিস ইজ দ্য, আই উড সে, ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ড্রাই ল্যাব এন্ড ওয়েট ল্যাব ওয়ার্ক। বাংলাদেশের যারা এখন স্টুডেন্ট আছে আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট লেভেলে বা ইভেন আরো আগে যদি স্কুল কলেজে যারা এনথুসিয়াস্ট আছে বায়োলজির ব্যাপারে, তাদের মধ্যে যারা স্টেম সেল রিসার্চ, স্টেম সেল সায়েন্সের ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের ব্যাপারে তোমার কোনো একাডেমিক বা প্রফেশনাল পরামর্শ আছে কিনা যে কিভাবে করে এই স্টেম সেল গবেষণায় তারা আসতে পারে? আমি বলবো যে ইন্টারেস্ট যদি থাকে, অলওয়েজ রিড দ্য পেপার্স। কারণ দেশে যেহেতু লিমিটেড অপরচুনিটি ফর সেল কালচার, যে লেটেস্ট যে পেপার গুলো আছে সেগুলো অবশ্যই পড়তে হবে। লেটেস্ট যে টেকনোলজিটা আছে সেটা আসলে পড়ে পড়ে জানতে হবে, কারণ হচ্ছে লেটেস্ট টেকনোলজি দেশে যেতে একটু সময় লেগে যায়। সো পিছিয়ে পড়লে এখানে এসে আর কি একটু হারিয়ে যাওয়ার চান্স আছে। যে অর্গানয়েড আসলে কি সেটা কিন্তু আমি আসলে জানতাম না যখন আর কি অনার্স মাস্টার্স করেছি। এখানে এসে জানতে পারছি যে there is something called organelle। স্টেম সেল কি সেটা জানতাম, বাট স্টেম সেল আসলে এরকম ভাবে কাজও করা হয়নি কিন্তু দেশে। সো সেই অপরচুনিটিস গুলো হয়তো দেশে লিমিটেড, আর আমি বলবো যে অল্টারনেটিভ কিছু অপরচুনিটি আছে, যেরকম সেল কালচার, সেটা যদি শিখে নেই আমি আগে থেকে, তাহলে হচ্ছে স্টেম সেলে কাজ করা কিন্তু খুব ইজি হয়ে যাবে, কারণ আপনার সেল কালচারের এক্সপিরিয়েন্স আছে। সো ওই যে যে মিনিমাল এক্সপিরিয়েন্সটা সেটা আসলে গ্যাদার করা খুব ইম্পর্টেন্ট, যাতে হচ্ছে ট্রানজিশনটা ইজিয়ার হয়ে যায়। তো দেশে আমরা অবশ্যই সেল কালচারের ওই কাজটা করতে পারি। আমি বলবো বায়োইনফরমেটিক্স এর কাজও কিন্তু বেশ জনপ্রিয় দেশে আর কি। দেশে খুব অনেক অনেক রিসার্চারই আসলে বায়োইনফরমেটিক্স নিয়ে কাজ করে। সো সেই টেকনিক গুলা আর কি, আমরা যে অ্যাডভান্স টেকনিক গুলা যে এখানে ইউজ করতেছি সেগুলো কিন্তু দেশে খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, যেহেতু কম্পিউটারের যে টেকনিক গুলো সেগুলো আর কি ওয়াইডলি অ্যাভেলেবল, সেটা আমি যে কোনো জায়গায় কাজ করতে পারি। এখানে অপরচুনিটির কিন্তু অভাব। সো আমি বলবো সেল কালচারের পাশাপাশি ওই যে যে বায়োইনফরমেটিক্স টেকনিকস গুলা সেগুলো নিয়ে শিখলেও কিন্তু আমি স্টেম সেলের রিসার্চের ব্যাপারে অনেক কিছু জেনে যাবো, কারণ স্টেম সেলেরও কিন্তু বেশ কিছু কম্পিটিশনাল টেকনিকস ইউজ হচ্ছে। সেগুলো আমি দেশে বসে শিখে ফেললেই আমার থেকে মানে অনেকটা আগে এগিয়ে যেতে পারবো আসলে। আমরা আমাদের পডকাস্টে প্রায় শেষের দিকে। আমরা আমাদের প্রত্যেক গেস্টকেই কিছু প্রশ্ন করে থাকি। তো হাসান, তুমি যে কাজ করছো বায়োলজিক্যাল ফিল্ডে বা স্টেম সেল ফিল্ডে, বায়োটেকনোলজিকে আমরা যদি একটা ব্রড হেডিং এ বলে থাকি, এখানে এরকম কোনো রিসেন্ট ডিসকভারি আছে কিনা বা সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট আছে কিনা, যেটা তোমার কাছে মনে হয় যে গ্রাউন্ড ব্রেকিং বা আগামী দশকে এই জিনিসটা হয়তো আমাদের যে ফিউচার অফ থিঙ্কিং বা ফিউচার অফ ট্রিটমেন্ট যেটাই বলি না কেন, সেটাকে চেঞ্জ করে দিবে বা দিতে পারে, এরকম পটেনশিয়াল আছে? সো ব্র্যাক করতে চাচ্ছি না, বাট হচ্ছে স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্স ইজ ওয়ান অফ দোজ ফিল্ডস আসলে। এটা এখন ওয়াইডলি ইউজ হওয়া শুরু হয়েছে, এখনো প্রিমিটিভ টেকনোলজি, যেহেতু প্রায় 1 বছর 2 বছর হয়েছে আর কি টেকনোলজিটা বের হয়েছে। সো
এটা আই থিঙ্ক যে কুড বি গ্রাউন্ড ব্রেকিং ইন আ সেন্স যে আমরা স্পেশাল যে রিলেশনশিপটা সেটা আর কি ম্যাপ আউট করতে পারবো। আগে ট্রান্সক্রিপ্টোমিক্সে আমি এমআরএনএ প্রোফাইলটা দেখতে পারতাম, বাট এমআরএনএ প্রোফাইলটা স্পেশাল প্লেনে আসলে ওভাবে দেখতে পারতাম না। ইন্ডিভিজুয়াল সেলগুলো কি করতেছে সেটা জানতে পারতাম, বাট এনভায়রনমেন্টটা কিরকম সেটা আর কি আমরা আর কি জানতে পারতাম। স্পেশাল স্পেশাল বলতে অবস্থান, মানে আমাদের অডিয়েন্সের জাস্ট বোঝার জন্য যে কোন পার্টিকুলার জায়গায় সেলটা কি ধরনের ট্রান্সক্রিপ্টম বা প্রোটিন রিলিজ করছে। এক্স্যাক্টলি। সো সেটা এখন আর কি আমরা ম্যাপ আউট করতে পারি স্পেশাল ট্রান্সক্রিপ্টোমিক্স আর স্পেশাল প্রোটিওমিক্স এর মাধ্যমে। সো আই থিঙ্ক দিস ইজ আ গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরেকটা টেকনোলজিতে আমি খুব ইন্টারেস্টেড বা সেটা নিয়ে কাজ করতে পারতেছি না, সেটা হচ্ছে আসলে IS-110 ইনসার্শন সিকোয়েন্স 110, যেটা হচ্ছে অল্টারনেটিভ ফর ক্রিসপার। ক্রিসপার আসলে খুব গ্রাউন্ড ব্রেকিং টেকনোলজি, নোবেল প্রাইজও পেয়েছে আসলে ক্রিসপারের জন্য। বাট ক্রিসপারের ক্ষেত্রে কিছু প্রবলেমস কিন্তু এখনো রয়ে গেছে, যেটা হচ্ছে যে স্পেসিফিসিটি। ক্রিসপার এক্স্যাক্টলি ওয়ান লোকেশনে কাজ করে না। There could be multiple random locations where CRISPR off-target location আছে, off-target location আছে। So সেই কারণে CRISPR এর বেশ কিছু আর কি ডিসঅ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজের বাইরে। So insertion sequence এটা কি একটা খুব নতুন টেকনোলজি, এটা 2024 নেচারে পাবলিশ হয়েছে আসলে। সেই টেকনোলজিটা ওরাও ক্লেম করতেছে যে ইনসার্শন সিকোয়েন্সটা খুব স্পেসিফিক ভাবে একটা টার্গেটই আর কি টার্গেট করে, মাল্টিপল অফ টার্গেট লোকেশনসে ও ইনসার্ট করবে না। So CRISPR alternative হিসেবে insertion sequence I think is a groundbreaking technology that could really change genetic engineering. আচ্ছা, ইনসার্শনটা এটা ইনসার্শন টেকনোলজি, রাইট? ইনসার্শন সিকোয়েন্স। ইনসার্শন সিকোয়েন্স, রাইট। এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, মানে আমিও জানতাম না, খুবই নতুন। হ্যাঁ আসলে। আচ্ছা, এবার একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, যে তোমাকে যদি আনএন্ডিং ফিনান্সিয়াল রিসোর্স এবং আনএন্ডিং হিউম্যান রিসোর্স দেওয়া হতো, তাহলে হিউম্যান লাইফের বা সায়েন্সের কোন কোয়েশ্চেনটা তুমি খোঁজার চেষ্টা করতে বা জানার চেষ্টা করতে? আমি বলবো যে ছোটবেলার যে রিজেনারেশনের যে অ্যাসপেক্ট আছে সেটা অবশ্যই এক্সপ্লোর করার চেষ্টা করতাম। আমার রিসার্চের মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন যে অ্যাপ্লিকেশনসটার ভিতরে আমি খুবই ইন্টারেস্টেড ছিলাম, যে কিভাবে রোগটাকে নির্মূল করা যায়। সো সেই কারণেই হচ্ছে স্টেম সেল নিয়ে কাজ করা, রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করা। সো যদি ইনফিনিট অ্যামাউন্ট অফ মানি আর ইনফিনিট অ্যামাউন্ট অফ আসলে ম্যান পাওয়ার আর রিসার্চ ক্যাপাবিলিটি থাকে, তাহলে অবশ্যই রিজেনারেশন নিয়ে কাজ করতাম, যে হিউম্যান বডির অর্গানস গুলোকে আমরা রিজেনারেট করতে পারি নাকি, বা কোনো ডিজিজড রিজন যদি থাকে জাস্ট সেটাকে আমরা রিসেক্ট করে কেটে ফেলে দিলাম, তারপর হচ্ছে ওখানে রিজেনারেটিভ ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম যাতে যে পুরো অর্গানটা রিজেনারেট করে। সো সেটা উড বি লাইক দ্য আলটিমেট গোল অফ মাই লাইফ, বাট যেহেতু ওইটা এখন পসিবল না, সো আই হ্যাভ টু বি হ্যাপি উইথ হোয়াট আই হ্যাভ রাইট নাও। অনেক ধন্যবাদ হাসান আমাদের পডকাস্টে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং খুব মূল্যবান এবং খুব চমৎকার কিছু ইনসাইট স্টেম সেল সম্পর্কে, অর্গানাইজ সম্পর্কে আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করি আমরা এই ধরনের এই পডকাস্টিংটা চালু রাখবো এবং স্টেম সেল সম্পর্কে ভবিষ্যতে আরো অনেক চমকপ্রদ ইনফরমেশন বা তথ্য বা আবিষ্কার যেটা হবে সেটা সম্পর্কে জানতে পারবো। আপনাকে ধন্যবাদ। আসলে আমিও চোখ রাখবো আপনার পডকাস্টের উপরে, যাতে হচ্ছে বিভিন্ন জিনিস নিয়ে শিখতে পারি। আসলে শেখার কোনো শেষ নেই আমি বলবো বায়োলজিক্যাল ফিল্ডে। সো অবশ্যই ইম্পর্টেন্ট নতুন নতুন জিনিস শেখা। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি উপভোগ করেছেন হাসানের সাথে আমাদের আজকের এই আলাপচারিতা। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে জানান যে আপনাদের এই বিষয়বস্তুর উপরে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো বিষয় দুর্বোধ্য লেগেছে কিনা। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ছোট ফিডব্যাক ফর্ম আছে, যেটা পূরণ করতে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। যদি স্টেম সেলের কোনো নির্দিষ্ট বিষয় বা টপিক নিয়ে আলোচনা শুনতে চান, তাহলে আমাদেরকে লিখে পাঠান কমেন্ট সেকশনে অথবা ফিডব্যাক ফর্মে। আর এছাড়াও আপনার পরিচিত কোনো বিজ্ঞানী বা শিক্ষার্থী যদি কাজ করে থাকেন স্টেম সেল নিয়ে, এবং তাকে যদি আপনারা এই পডকাস্টে তাদের কথা শুনতে চান বা তাদের কাজ সম্পর্কে জানতে চান, সেটাও আমাদেরকে লিখে পাঠান। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম, এবং জৈবনিক পডকাস্টের পরবর্তী পর্বের আপডেট জানতে আমাদের সাথে থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ট্যাকেও সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।